যুগপৎ আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন, নির্বাচনী ট্রেনেও উঠেছিলেন একসাথে। স্বপ্ন ছিল জোট বেঁধে সংসদ কাঁপাবেন, একে অপরের সারথি হয়ে বিজয় ছিনিয়ে আনবেন। কিন্তু সেই স্বপ্নেই এখন বালি পড়ল বলে। ধানের শীষ প্রতীক হাতে পাওয়ার পরেও শরিক দলের হেভিওয়েট নেতারা কেন ভয়ে তটস্থ? কেন খোদ বিএনপি নেতারাই বিএনপির মনোনীত প্রার্থীর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালেন? রাজনীতির মাঠে এ যেন এক আজব খেলা। একদিকে দলীয় মনোনয়ন, অন্যদিকে দলেরই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। মাঠের এই গৃহদাহে শেষ পর্যন্ত কাদের কপাল পুড়বে আর কাদের ঘরে উঠবে বিজয়ের হাসি? আজ আমরা ব্যবচ্ছেদ করব বিএনপির জোট রাজনীতির ভেতরের এই লঙ্কা কাণ্ড। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু বেশি ভয়ঙ্কর। ঠিক এই পরিস্থিতির মুখেই পড়েছেন বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দলের প্রার্থীরা। বিএনপি নামক বড় দলটির কাছ থেকে মনোনয়ন বা ধানের শীষ প্রতীক বাগিয়ে নিলেও তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট কারণ রয়েছে। আর সেই কারণ হলো খোদ বিএনপির স্থানীয় নেতাদের বিদ্রোহ। চলুন শুরু করা যাক ঢাকার রাজনীতি দিয়ে। ঢাকা 12 আসন, তেজগাঁও, কারওয়ান বাজার আর হাতিঝিল নিয়ে ভিআইপি এলাকা। এই আসনে বিএনপি জোট থেকে মনোনয়ন দেয়া হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে। কিন্তু সমস্যা হলো, জোটের স্বার্থে বিএনপি এই আসনটি ছেড়ে দিলেও স্থানীয় বিএনপি নেতারা সেটা মানতে নারাজ। এখানে সাইফুল হকের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রভাবশালী নেতা সাইফুল আলম নীরব। যদিও দলের সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি তাকে বহিষ্কার করেছে, কিন্তু নীরব এখনও নির্বাচনের মাঠ ছাড়েননি। স্থানীয় ভোটারদের মতে নীরব যদি শেষ পর্যন্ত মাঠে থাকেন, তবে জোট প্রার্থী সাইফুল হকের জন্য বিজয় ছিনিয়ে আনা হবে হিমালয় জয়ের মতোই কঠিন। কারণ নীরবের রয়েছে নিজস্ব বিশাল কর্মী বাহিনী, যারা দলীয় প্রতীকের বাইরেও ব্যক্তি ইমেজে ভোট টানতে সক্ষম। একই অবস্থা আমরা দেখতে পাই তারকা রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থর ক্ষেত্রে। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান তিনি। কথা ছিল তিনি নির্বাচন করবেন ঢাকার অভিজাত এলাকা ঢাকা 17 আসন থেকে। বিএনপির কাছে সেটাই ছিল তার চাওয়া, কিন্তু রাজনীতির দাবার চালে তাকে পাঠিয়ে দেয়া হলো ভোলা 1 আসনে। সেখানেও কি স্বস্তি আছে? একদমই না। ভোলা 1 আসনে পার্থর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। জোটের খাতিরে কেন্দ্র পার্থকে মনোনয়ন দিলেও স্থানীয় বিএনপি সভাপতি মাঠ ছাড়তে নারাজ। ফলে আন্দালিব রহমান পার্থর মতো একজন তুখোর বক্তা ও পরিচিত মুখকেও এখন নিজ জোটের শরিকদের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। উত্তরের জেলা বগুড়ার দিকে তাকালে দেখা যায় আরেক চিত্র। বগুড়া 2 আসন, এখানে বিএনপি জোটের হয়ে ধানের শীষ নিয়ে লড়ছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাতীয় রাজনীতিতে তিনি পরিচিত মুখ, কিন্তু শিবগঞ্জের মাটিতে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। স্থানীয় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় শাহে আলমের জনপ্রিয়তা বা সাংগঠনিক শক্তিকে উপেক্ষা করা মান্নার জন্য বেশ কঠিন হবে। যদিও মান্নার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা ছিল, কিন্তু বৈধতা পাওয়ার পরেও আসল যুদ্ধটা তাকে লড়তে হবে দলের ভেতরের বিদ্রোহীর সাথেই। দর্শক, রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ এবং অজানা খবর পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। চলুন আবার মূল আলোচনায় ফিরে আসি। এবার নজর দেওয়া যাক পটুয়াখালী 3 আসনের দিকে। গলাচিপা ও দশমিনা নিয়ে গঠিত এই আসনে বিএনপি জোট থেকে মনোনয়ন দেয়া হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে। তরুণ প্রজন্মের কাছে নূর অত্যন্ত জনপ্রিয় হলেও নির্বাচনী গণিত অতটা সহজ নয়। এখানে নূরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থাকার। স্থানীয় বিএনপির একাংশ যদি মামুনের পক্ষে কাজ করে, তবে ভিপি পুরের জন্য বৈতরণী পার হওয়া বেশ কষ্টসাধ্য হয়ে পড়বে। ঝিনাইদহ 4 আসন, কালীগঞ্জ ও সদরের আংশিক নিয়ে গঠিত। এখানেও নাটকের কমতি নেই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এই আসনে মনোনয়ন পেয়েছেন। মজার বিষয় হলো, মনোনয়ন নিশ্চিত করতে তিনি নিজের দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন, কিন্তু তাতেও কি পথ মসৃণ হয়েছে? মোটেও না। এই আসনে বিএনপির অত্যন্ত শক্ত এবং জনপ্রিয় প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে গেছেন। ফিরোজের স্থানীয় জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতাকে টেক্কা দেয়া রাশেদ খানের জন্য বিশাল চ্যালেঞ্জ। তার উপর এই আসনে জামায়াতে ইসলামীরও শক্ত অবস্থান রয়েছে এবং তারা কোনো ছাড় দিতে নারাজ। ফলে রাশেদ খান এখানে ত্রিমুখী চাপে চ্যাপ্টা হওয়ার উপক্রম। ব্রাহ্মণবাড়িয়া 6,
বাঞ্ছারামপুর আসন। এখানে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিকে বিএনপি জোট থেকে মনোনয়ন দেয়া হয়েছে, কিন্তু এখানে পরিস্থিতি আরও জটিল। সাকির বিরুদ্ধে একজন নয়, বিএনপির একাধিক সাবেক এমপি ও নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সাবেক এমপি আব্দুল খালেক, শাহ মর্তুজা আলী এবং মেহেদী হাসান পলাশ এরা সবাই বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এরা যদি সবাই শেষ পর্যন্ত মাঠে থাকেন তবে ভোট ভাগাভাগির সমীকরণে লাভবান হতে পারে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মহসিন। সাকির জন্য এই আসনটি এখন আক্ষরিক অর্থে শাঁখের করাত। যশোর ৫ মনিরামপুর আসন। এখানে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি শহীদ মোহাম্মদ ওয়াক্কাসকে জোটের মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু স্থানীয় বিএনপির নেতারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বিদ্রোহী হিসেবে মাঠে আছেন। স্থানীয় ভোটারদের ভাষ্যমতে বিএনপির ভোট যদি ভাগ হয়ে যায় তবে এখানেও সুবিধা নিতে পারে জামায়াত। মুফতি ওয়াক্কাসকে লড়তে হবে নিজ জোটের শরিকদের অসন্তোষের বিরুদ্ধে। সবচেয়ে আবেগঘন ও নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে নীলফামারী ১ আসনে। এই আসনে বিএনপি জোটের শরিক জমিয়তে উলামা ইসলামের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেদিনকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু এখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন খোদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন। তুহিনকে মনোনয়ন না দেয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা বিক্ষোভ করেছেন এবং পরিষ্কার বার্তা দিয়েছেন যে তুহিন ছাড়া অন্য কাউকে তারা মেনে নেবেন না। তুহিন যদি বিদ্রোহী হিসেবে থাকেন বা তার সমর্থকরা যদি নিষ্ক্রিয় হয়ে যান তবে মাওলানা আফেন্দির জামানত রক্ষা করায় কঠিন হয়ে পড়তে পারে। খালেদা জিয়ার পরিবারের সদস্যকে বাদ দিয়ে শরিক দলকে আসন দেয়া স্থানীয়দের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। নারায়ণগঞ্জ ৪ আসন। এখানেও জমিয়তের প্রার্থী মনির হোসেন কাশেমিকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু তার কপাল পুড়ছে বিএনপির স্থানীয় কোন্দলে। এখানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম এবং সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা দুজনেই স্থানীয় রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী। কাসেমির জন্য এই দুই হেভিওয়েট নেতার বাধা টপকানো আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে খোদ তার সমর্থকদের মধ্যে। সিলেট ৫ আসনের চিত্রটাও ভিন্ন নয়। এখানে জমিয়তে উলামা ইসলামের মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে খেজুর গাছ প্রতীকে নির্বাচনের সুযোগ দেওয়া হলেও তাকে লড়তে হচ্ছে জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদের বিরুদ্ধে। মামুনুর রশিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকায় এবং মনোনয়ন প্রত্যাহার না করায় মাওলানা ফারুক এখন বেশ বেকায়দায়। সবশেষে আসা যাক ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে। সরাইল ও আশুগঞ্জ নিয়ে গঠিত এই আসনে জমিয়তে উলামা ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু এখানে তারা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন বিএনপির অগ্নিকন্যা হিসেবে পরিচিত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। দল থেকে বহিষ্কৃত হলেও রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। রুমিনের কথা এবং সারা দেশে তার যে পরিচিতি, তার সামনে মাওলানা জুনায়েদ আল হাবিবকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। নড়াইল ২ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, কিন্তু শুরুতে এখানে মনোনয়ন দেওয়া হয়েছিল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে। শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন করায় মনিরুল ইসলাম এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে। এই পরিবর্তন স্থানীয় বিএনপির একাংশ মেনে নিতে পারেনি, ফলে ডক্টর ফরহাদের জন্য নিজ দলের লোকরাই এখন বড় বাধা। কুমিল্লা ৭ আসনে এলডিপির মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী ডক্টর রেদওয়ান আহমেদকে জোটের প্রার্থী করা হয়েছে, কিন্তু চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম শাওন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কিশোরগঞ্জ ৫ আসনেও একই অবস্থা। সেখানে শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়ার পর বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেয়া সৈয়দ এহসানুল হুদাকে শেষ মুহূর্তে মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ইকবাল এখন স্বতন্ত্র প্রার্থী। পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপির নেতৃত্বাধীন জোটের কৌশলগত কারণে শরিকদের অনেক আসন ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন। দীর্ঘদিনের ত্যাগী নেতা বা স্থানীয়ভাবে প্রভাবশালী বিএনপি নেতাদের বসিয়ে দিয়ে শরিকদের জায়গা করে দেয়াটা তৃণমূল কর্মীরা মেনে নিতে পারছেন না, ফলে তৈরি হচ্ছে বিদ্রোহ। আর এই বিদ্রোহীরা যদি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকেন তবে ভোট ভাগাভাগি হবে নিশ্চিত। এতে লাভ হবে কার? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি ও তার শরিকদের এই গৃহদাহে সবচেয়ে বেশি লাভবান হবে জামায়াতে ইসলামী। কারণ কিছু আসনে যেখানে জামায়াতের নির্দিষ্ট ভোট ব্যাংক আছে সেখানে বিএনপি ও শরিকদের কামড়ির সুযোগে জামায়াত প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারেন।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই পরিষ্কার হচ্ছে যে শরিক দলের প্রার্থীদের মূল লড়াইটা আসলে বিরোধী দলের সাথে নয়, বরং লড়াইটা করতে হচ্ছে নিজ জোটের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের সাথে। কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে যারা মাঠে আছেন তারা কি শেষ মুহূর্তে সরে দাঁড়াবেন, নাকি তাদের যদি ডুবাবে ধানের শীষের তরি? সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, এই বিদ্রোহী প্রার্থীরা কি জোটের ভরাডুবির কারণ হবে, নাকি শরিকদের মনোনয়ন দেয়াই ছিল বিএনপির ভুল সিদ্ধান্ত? আপনার মতামত কমেন্ট করে জানান। আজকের বিশ্লেষণ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, রাজনীতি ও সমসাময়িক সব খবরাখবর নিয়মিত পেতে গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।